Hello everyone, it's me Ritu. Welcome to my channel English Literature with Archie. Today we shall analyze the poem The Prologue of Anne Bradstreet. Anne Bradstreet was an American poet. Anne Bradstreet একজন American poet. Rather we can say that she is an English North American poet. মানে তিনি একজন ইংলিশ নর্থ আমেরিকান পোয়েট তা বলতে পারি আমরা, কারণ তিনি অ্যাকচুয়ালি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। সি বর্ন ইন 20th মার্চ 1612 নর্থাম্পটন, ইংল্যান্ড। 20 মার্চ 1612 খ্রিস্টাব্দে নর্থাম্পটন, ইংল্যান্ডের, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। অ্যাকচুয়ালি হার নেম ইজ অ্যান ডুডলে and at the age of 16 she married to Simon Bradstreet and became Anne Bradstreet। মানে তার অ্যাকচুয়াল নেমটা হচ্ছে অ্যান ডুডলে এবং তারপর 16 বছর বয়সে তার বিয়ে হয় সাইমন ব্র্যাডস্ট্রিটের সাথে এবং তারপর তার নামটা হয় অ্যাকচুয়ালি অ্যান ব্র্যাডস্ট্রিট। ওকে, দেন সি বিকেম দ্য মাদার অফ 8 চিলড্রেন। তারপর তিনি 8 সন্তানের মা হন এবং 16th September 1672 in this date she passed away at North Andover in ম্যাসাচুসেটসের যে নর্থ অ্যান্ডোভার, সেখানে তিনি 16ই সেপ্টেম্বর 1672 খ্রিস্টাব্দে তিনি মারা যান। she was from an wealthy Puritan family। তিনি একজন সম্ভ্রান্ত পিউরিটান ফ্যামিলি থেকে তিনি বিলং করতেন। In those days, in the Puritan society, women did not get much advantages in education field. But as Anne Bradstreet was from an wealthy family, she got some advantages in the education field. মানে সেই টাইমটাতে 17th সেঞ্চুরিটাতে, সেই টাইমে যে পিউরিটান সোসাইটি ছিল সেখানে কিন্তু মহিলাদের বেশি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো না। ইনফ্যাক্ট অনেক ওমেন হয়তো পড়াশোনাই করতে পারতো না, বাট যেহেতু অ্যান ব্র্যাডস্ট্রিট একজন একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আর কি বিলং করে, ওই জন্য তিনি এডুকেশন ফিল্ডে কিছু কিছু সুবিধা পেয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি অনেকটাই সুবিধা পেয়েছিলেন। দেয়ার ওয়াজ এ লাইব্রেরি ইন হার হাউস হোয়ার দেয়ার ওয়ার 9000 বুকস। তার বাড়িতে একটা লাইব্রেরি ছিল যেখানে 9000 বই ছিল। মানে বুঝতেই পারা যায় যে সে কতটা পড়াশোনা করতে অ্যাকচুয়ালি ভালোবাসত। বাট এই যে তার যে একটা লাইব্রেরিটা ছিল আর কি, যাতে 9000 বুকস ছিল, সেটা অ্যাকচুয়ালি তার বাড়িতে যখন আগুন লাগে তখন কিন্তু অনেকটাই তার বাড়ির অংশ পুড়ে যায় এবং লাইব্রেরিটাও অনেকটা পুড়ে যায়। এবার অ্যান ব্র্যাডস্ট্রিট হচ্ছে একজন আমেরিকান পোয়েট, বাট তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। এটা কীভাবে না, ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন, তারপর হচ্ছে সাইমন ব্র্যাডস্ট্রিটের সাথে তার বিয়ে হয় এবং তারপর তারা আমেরিকাতে চলে যায়। অ্যাকচুয়ালি আমেরিকাতে শিফট হয় এবং আমেরিকাতে যখন তিনি ছিলেন তখনই তিনি লেখা স্টার্ট করেন, ওই জন্য তাকে অ্যাকচুয়ালি আমরা আমেরিকান পোয়েট হিসেবেই জানি। এবারে সেই টাইমে যখন তিনি একজন ওম্যান ছিলেন এবং তাদেরকে অ্যাকচুয়ালি এডুকেশন ফিল্ডে সেরকম অ্যাডভান্টেজ দেওয়া হতো না, বাট তারপর যখন তিনি তাও লিখতেন, তিনি লেখার পর তিনি কিন্তু লেখাগুলোকে নিজে পাবলিশ করেননি। তার লেখাগুলো তার যে ব্রাদার ইনল তিনি অ্যাকচুয়ালি ইংল্যান্ডে নিয়ে এসে তারপর সেগুলোকে আর কি পাবলিশ করেন। এবার আমরা যে পিউরিটান ওয়ার্ডটা বারবার করে শুনছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা যে খ্রিশ্চান ধর্মাবলম্বী যারা ছিল তাদেরই একটা ভাগ। মানে একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট হচ্ছে পিউরিটান। ওকে, নাও দ্য পোয়েম দ্য প্রোলগ। উই নো দ্যাট প্রোলগ মিনস অ্যান ইন্ট্রোডাকশন অ্যান্ড দিস পোয়েম অলসো ইজ এ ইন্ট্রোডাকশন অফ অ্যান ব্র্যাডস্ট্রিটস পোয়েট্রি কালেকশন 10th মিউজ। আমরা জানি যে প্রোলগ মানে হচ্ছে ভূমিকা, আর অ্যান ব্র্যাডস্ট্রিটের যে একটা পোয়েট্রি কালেকশন ছিল 10th মিউজ, সেই 10th মিউজেরও একটা ভূমিকা হিসেবে এই পোয়েমটা তিনি লিখেছেন। ইট ওয়াজ পাবলিশড ইন 1650। এটা 1650 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইট ওয়াজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড ইটস রাইম স্কিম ইজ ABABCC। এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং এর যে ছন্দটা, রাইম স্কিমটা, সেটা হচ্ছে ABABCC। ইন দিস পোয়েম উই ক্যান সি আ ফেমিনিজম। এই পোয়েমটার মধ্যে একটা ফেমিনিজম মানে যে নারীবাদ যে ধারণাটা, সেটা কিন্তু আমরা এই পোয়েমটার মধ্যে দেখতে পাবো।
Actually, in Puritan society, it was thought that women's only work were to do household chores, to look after their children, their husband, and their family members. They should stay at home, and whenever they go out, they would go out with their husband. In a single sentence, we can say that their husband would have supremacy upon them. মানে পিউরিটান সোসাইটিতে এটা ভাবা হতো যে ওমেনদের, মহিলাদের একমাত্র কাজ হচ্ছে ওই বাড়ির কাজ করা, ঘরকন্যার কাজ করা, এবং তাদের যে সন্তানসন্ততি তাদের দেখাশোনা করা, তাদের হাজব্যান্ডের দেখাশোনা করা, তাদের ফ্যামিলি মেম্বারদের দেখাশোনা করা, এবং তারা বাড়িতেই থাকবে, এবং যখন তারা বাইরে যাবে তখন তারা তাদের হাজব্যান্ডের সাথে বাইরে যাবে। মানে এক কথায় বলতে এলে তাদের হাজব্যান্ডেরই তাদের ওপর আর কি সুপ্রিমেসি থাকবে। এটা অ্যাকচুয়ালি পিউরিটান সমাজের মেন থিঙ্কিং ছিল ওমেনদের ক্ষেত্রে আর কি। আর পোয়েট্রি লেখা সেটা তো সেই টাইমের মহিলারা আর কি ভাবতোই না। বাট অ্যান ব্র্যাডস্ট্রিট, সি ওয়াজ দ্য ফার্স্ট পিউরিটান ফিগার ইন আমেরিকান লিটারেচার। কিন্তু তিনি আমেরিকার যে সাহিত্য সেখানে কিন্তু প্রথম পিউরিটান মহিলা হিসেবে তিনি কি লিখেছিলেন। এবারে ব্র্যাডস্ট্রিট লিখতে পেরেছিল কারণ হয়তো তার ফ্যামিলির সাপোর্ট ছিল, অবভিয়াসলি হয়তো তার ফ্যামিলির সাপোর্ট ছিল, তাছাড়া তিনি এটা লিখতে পারতেন না। বাট প্রথম দিকে কিন্তু তিনি ওই তার যে লেখাগুলো সেগুলো কিন্তু পাবলিশ করতে পারেননি, কারণ একজন ওমেন লিখছেন সেটা পাবলিশ করবেন অতটা সাহস তার হয়নি। তার মৃত্যুর পর তার ব্রাদার ইন ল সেগুলোকে ইংল্যান্ডে নিয়ে এসে সেগুলোকে পাবলিশ করে। In this poem, The Prologue, we can see that Bradstreet in a satirical manner protested against those things, those Puritan thinking. মানে এই প্রলোগ কবিতাতে আমরা দেখতে পাবো যে একটা ব্যঙ্গাত্মকভাবে ব্রেডস্ট্রিট কিন্তু এই যে পিউরিটান সমাজের যে চিন্তাভাবনাগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু সেগুলোর বিরুদ্ধে কিন্তু মানে তিনি লিখছেন। ওকে, নাও লেটস স্টার্ট দ্য পোয়েম। To sing of wars, of captains and of kings, of cities founded, commonwealths begun, for my mean pain are two superior things, or how they all, or each their dates have run. Let poets and historians set those forth, my obscure lines shall not so deem their oath. We shall start from the third line. For my mean pain are two superior things. আমরা থার্ড লাইন থেকে যদি স্টার্ট করি তাহলে এই প্যারাটা অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারবো যে পোয়েট বলছেন যে আমার এই নিকৃষ্ট পেন বা মিন পেন এর কাছে এই সমস্ত জিনিসগুলো খুব সুপিরিয়র। পোয়েট নিজে বলছেন যে আর রাইটিং স্কিল ইজ টু মিন অর ইনফিরিয়র, মানে তার রাইটিং স্কিল যে লেখনী দক্ষতা সেটা কিন্তু খুব নিকৃষ্ট। এবার তিনি তার কাছে তার এই লেখনী শক্তির কাছে বা লেখনী স্টাইলের কাছে কিন্তু অন্যান্য জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে খুব সুপিরিয়র। কোন জিনিসগুলো সুপিরিয়র না, টু সিং অফ ওয়ার্স, অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস, অফ সিটিজ ফাউন্ডেড, কমনওয়েলথস বিগান, অফ সিংস অফ দ্য টু সিংস অফ ওয়ার। এখানে সিংস বলেছে কারণ আগেকার দিনে বেশিরভাগ সব পোয়েট্রিতে লেখা হতো, এবং পোয়েট্রিটাই অ্যাকচুয়ালি প্রথমে লেখা হতো, প্রোজটা অনেক পরে আসে। এবার পোয়েট্রিতে যখন লেখা হতো তখন সেগুলোকে আর কি গান গেয়ে গেয়ে সমস্ত জায়গায় প্রচার করা হতো পোয়েট্রিটাকে। তো ওই জন্য বলছে যে ওই যে যুদ্ধের যে কাহিনিগুলো, ক্যাপ্টেনদের যে কাহিনিগুলো, রাজাদের যে কাহিনিগুলো, এবং ওই যে বিভিন্ন শহর প্রতিষ্ঠা হয়েছে, ধ্বংস হয়েছে, সেই সমস্ত কাহিনী, এবং বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ কীভাবে তারা স্বাধীনতা পেয়েছে এবং তারা ডেমোক্রেটিক রিপাবলিকে পরিণত হয়েছে, এই সমস্ত জিনিসগুলো খুব সুপিরিয়র জিনিস, এগুলো খুব উচ্চতর জিনিস, এবং এই সমস্ত জিনিসগুলো লেখার মতো স্কিল পোয়েটের কাছে কিন্তু নেই। দ্য পোয়েট হ্যাজ নট দ্য ট্যালেন্ট টু রাইট such a epic or historical thing. ওকে, মানে এই সমস্তগুলো জিনিসগুলো কিন্তু একটা হিস্টোরিক্যাল জিনিস, এই রাজাদের কাহিনী, ক্যাপ্টেনদের কাহিনী, যুদ্ধের কাহিনী, তারপর এই সমস্ত যে সিটিজ ফাউন্ড হচ্ছে ওই সমস্ত কাহিনীগুলো, এইগুলো কিন্তু হিস্টোরিক্যাল জিনিস, এবং এই সমস্ত জিনিসগুলো লেখার মতো যে রাইটিং স্কিল দরকার সেটা কিন্তু পোয়েটের কাছে নেই। এটাই কিন্তু পোয়েট এখানে বলছে। মানে অ্যাকচুয়ালি সি মডেস্টলি কনফিউজিং that she has not the skill to write those things. মানে তিনি ভদ্রভাবে বিনয়ীভাবেই কিন্তু তিনি বলছেন যে আমার কাছে এই সমস্ত জিনিস লেখার মতো স্কিল কিন্তু নেই।
or how they all or each their dates have run, the poets and historians set this forth. My obscure lines shall not so dim their road. মানে এবার পোয়েট বলছে যে এই সমস্ত জিনিসগুলো কিভাবে তাদের ডেটগুলো যাচ্ছে, মানে এই যে ওয়ার হয়েছে, ক্যাপ্টেনরা এসেছে, তারপর রাজাদের যে রাজত্ব সেটা গেছে, বিভিন্ন শহর প্রতিষ্ঠা হয়েছে, তারপর তারা ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, তারা ডেমোক্রেটিক রিপাবলিক পেয়েছে, এই সমস্ত যখন যে সমস্ত হয়েছে তাদের যে ডেটগুলো সেগুলো কিন্তু অনেক ডেট পেরিয়েছে এবং অনেক ডেট আছে, সেগুলো কিন্তু তিনি অত ভালোভাবে ডেটগুলোকে আর কি লিখতে পারবেন না, তিনি কিন্তু ভুলভাল লিখে দিতে পারেন, এটা তিনি বলছেন। মানে এখানে তিনি স্যাটারিক্যালি কিন্তু বলছেন যে তিনি ওমেন, তো তাই তিনি হয়তো এগুলো কিন্তু ভুলভাল লিখে দিতে পারেন। লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান সেট দিস ফোর্থ, যে কবিরা আছে, মানে যে মেল পোয়েটরা আছে তাদেরকে এগুলো লিখতে দাও, যে হিস্টোরিয়ানরা আছে তাদেরকে এগুলো লিখতে দাও, তাদের এগুলো লেখা উচিত। দ্য এপিক পোয়েম, দিস এপিক পোয়েম শুড বি রিটেন বাই গ্রেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ানস। এই সমস্ত যে এপিক পোয়েমগুলো এগুলো কিন্তু ওই গ্রেট পোয়েটস এবং যে হিস্টোরিয়ানস তাদের দ্বারা লেখা উচিত, তাদের লেখা উচিত এই সমস্ত। তিনি এই সমস্ত কিছু লিখতে পারবেন না, কারণ তার কাছে তার যে রাইটিং স্কিল সেটা খুব খুব ইনফিরিয়ার। মাই অবস্কিউর লাইন্স শ্যাল নট শো ডিম দেয়ার ওথ। পোয়েট বলছেন যে যেহেতু তিনি একজন ওমেন, তাই তার যে রাইটিংগুলো সেগুলো কিন্তু ব্রাইট নয়, সেগুলো কিন্তু ডিম। এবার তিনি তার লাইনগুলো হচ্ছে অবস্কিওর, মানে অস্পষ্ট, অসম্পূর্ণ। এবার তিনি যদি লেখেন ওই সমস্ত জিনিসগুলো, তিনি যদি একটা খারাপ লেখা লিখে দেন, তাহলে তার লেখাটা যদি কেউ পড়ে তাহলে সেই বিষয়ে হয়তো তার ইন্টারেস্ট চলে যেতে পারে। তাই তিনি বলছেন যে আমি ওই আমার অসম্পূর্ণ অস্পষ্ট লাইনগুলোকে লিখে আমি কিন্তু তাদের যে ওর্থটা, মানে তাদের লেখাগুলোকে আমি ডিমড করতে চাই না। আমার লেখাগুলো পড়ে ওই লেখাগুলো অন্য লেখা পড়ার কারো ইন্টারেস্টটা চলে যাক, এটা কিন্তু আমি চাই না। মানে পোয়েট এখানে এটা বলছেন। In this poem we can see a auto irony in this stanza. Actually we can see a auto irony and a confession mood. মানে এই স্ট্যান্ডাতে কিন্তু একটা অটো আইরনি আছে, তিনি নিজেকেই নিজে ব্যঙ্গ করছেন এবং এই স্ট্যান্ডাতে কিন্তু তিনি একটা কনফেশনাল মুড নিয়েছেন, মানে তিনি স্বীকার করছেন যে তার লেখনী শক্তিটা কিন্তু ইনফিরিয়ার, তার তিনি সুপিরিয়র যে জিনিসগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু লিখতে পারবেন না, তিনি সমস্ত ডেট ঠিকভাবে লিখতে পারবেন না, এটা কিন্তু তিনি কনফেস করছেন। আমাদের কাছে আমরা ভুল করার পর যে কনফেস করতে পারে তার সেটা একটা খুব ভালো গুণ, এবং তিনি এইটা কিন্তু এখানে দেখাচ্ছেন যে তিনি সেটা কনফেস করতে পারছেন। ওকে, But when my wondering eyes and envious heart great Barta's sugared lines do but read over, full I do graze the muses did not part twixt him and me that overfluent store. A Bartas can do what a Bartas will, but simple I according to my skill. The poet here says that whenever she reads the writings of Du Bartas, whose poetic style is as sweet as sugar, she wonders that how talented Bartas was. At the same time, she feels envious that why she cannot write like him. মানে যখন পোয়েট ডু বার্টাস, গ্রেট বার্টাস, ডু বার্টাস হচ্ছে একজন ফ্রেঞ্চ পোয়েট, তিনি একজন এপিক পোয়েট, তার রাইটিংগুলো যখন তিনি পড়েন তখন তিনি বলেন যে তার বার্টাসের লেখাগুলো হচ্ছে যে লাইনগুলো সেগুলো যেন চিনির মতো মিষ্টি, তিনি এত সুন্দরভাবে লেখেন যেন সেগুলো আর কি চিনির মতো মিষ্টি মনে হয়। তিনি যখন সেই লেখাগুলো পড়েন তখন তার খুব বিস্ময় জাগে, তিনি খুব বিস্মিত হন যে কতটা ট্যালেন্টেড বার্টাস, কত সুন্দরভাবে কত সুইট স্টাইলে তিনি লিখেছেন লাইনগুলোকে। কিন্তু একই সাথে তার কিন্তু অনেকটা হিংসাও হয়, তার হার্টটা কিন্তু হিংসাতে তখন ভরে যায় যে বার্টাস লিখতে পারছে অথচ তিনি কেন তিনি পারছেন না লিখতে ওগুলোকে। বার্টাস অত সুন্দরভাবে লিখছে অথচ তার লাইনগুলো তিনি আগের স্ট্যান্ডার্ডে বলেছেন যে অবস্কিওর, তার রাইটিং স্কিল ইনফিরিয়র। এটা কেন? বার্টাস এত ভালো লেখে অথচ তিনি কেন পারবেন না? তারপরে তিনি কিন্তু বলছেন ফুল আই ডু গ্রেজ দ্য মিউজেস ডিড নট পার্ট টুইক্সট হিম অ্যান্ড মি দ্যাট ওভারফ্লোয়িং স্টোর।
এরপরেই তিনি বলছেন যে আমি তো বোকা, কারণ তিনি রাগ করছেন, তিনি ওই যে প্রেরণা দেবীরা আছেন তাদের ওপর তিনি রাগ করছেন। তিনি বলছেন যে আমি তো বোকা, আমি তাদের ওপর আমার রাগ হচ্ছে, কিন্তু তারা তো আমাকে এবং বার্টাসকে সমানভাবে যে রাইটিং স্কিল, যে প্রেরণা, সেটা তো কিন্তু দেয়নি। তাকে বার্টাসকে দিয়েছে প্রাচুর্য, দিয়েছে প্রচুর, দিয়েছে ওভারফ্লুয়েন্ট স্টোর দিয়েছে, বাট আমাকে তো সেরকম দেয়নি, তার সমান দেয়নি। তো আমি কীভাবে লিখতে পারি? মানে এই যে মিউজ বলেছেন, মিউজ হচ্ছে প্রেরণা দেবী। মানে যখন কোনো পোয়েট কোনো পোয়েট্রি লেখে বা কোনো রাইটার যখন স্টোরি লেখে, নভেল লেখে, তখন কিন্তু তারা এই মিউজকে ইনভোক করে, প্রথমে ইনভোক করে বা বেনিডিকশন করে। ইন্ডিয়ান রাইটাররাও আমরা দেখেছি যে প্রথমে হয়তো শিব বন্দনা করে বা গণেশ বন্দনা করে, এটা হচ্ছে ইনভোকেশন। প্রথমেই আর কি তাদের কাছে প্রেরণা চাওয়া হয় এবং তারপর তারা লিখতে স্টার্ট করে। সেরকমই আর যে প্রেরণা দেবী, তারাই কিন্তু ওই ইন্সপিরেশন দেয় ওই লেখার জন্য। সবাই কিন্তু পোয়েট্রি বা সবাই কিন্তু গল্প লিখতে পারে না, কিছু কিছু লোক লিখতে পারে। ওকে, a Bartas can do what a Bartas will, but simple I according to my skill. তারপরে তিনি বলছেন, তিনি নিজেকে স্যাটিসফাই করার জন্য বলছেন বা সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে বার্টাস একটা গ্রেট এপিক পোয়েট, বার্টাসের যে লেখার স্টাইল সেটা গ্রেট, তো তিনি তার মতো লিখবেন, তিনি গ্রেটভাবে লিখবেন লেখাগুলোকে। কিন্তু আমি তো একজন সিম্পল ওম্যান, তো আমার লেখাগুলো আমার মতনই হবে, সিম্পল হবে। মানে বার্টাসের থেকে যে তার লেখাগুলো সিম্পল, সেটা তিনি আর কি বলছেন যে বার্টাস তো তার কাছে ওভারফ্লুয়েন্ট স্টোর আছে, তার লেখাগুলো সুগারের মতো মিষ্টি, বাট আমার লেখাগুলো তো অবস্কিওর, আমার রাইটিং স্কিল তো ইনফিরিয়র, তো আমার লেখাটা তো সিম্পলই হবে, বার্টাসের তো গ্রেট হবে, এটাই বলছেন। এবার তিনি এখানে যে বার্টাসের যে উদাহরণটা আর কি দিয়েছেন, সেখানে বার্টাস হচ্ছে একটা 16th সেঞ্চুরির ফ্রেঞ্চ পোয়েট। তিনি কিন্তু ব্রিটেনে জন্মগ্রহণ করেন, তারপর তিনি আমেরিকাতে এসে আর কি আমেরিকান রাইটার হন। এবারে তিনি পিউরিটান সমাজের থেকেও বার্টাস একজন ফ্রেঞ্চ পোয়েট, তার লেখা পড়ছেন, তার মানে তিনি কতটা জিনিয়াস, এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। আর প্রথম দিকে যখন তিনি লিখতে স্টার্ট করেন, তিনি কিন্তু এই বার্টাসকে অনুকরণ করে অ্যাকচুয়ালি লিখতেন। তারপর আস্তে আস্তে তার যে রাইটিং স্কিল সেটা ডেভেলপ করে এবং তিনি তার ইউনিক স্টাইলে লিখতে স্টার্ট করেন। ওকে, ফ্রম স্কুল বয়েজ টাং নো rhetoric we expect, nor yet a sweet consort from broken strings, nor perfect beauty where's a main defect. My foolish, broken, blemished muse so sings, and this to mend, alas, no art is able, cause nature made it so irreparable. Poet in this stanza is telling us that we cannot expect rhetorical speech from an immature schoolboy, or a sweet melody or consort from an broken strings, and we cannot say a perfect beauty to one with any defect like blindness, deafness. ওকে, মানে কোনো একটা ইম্যাচিওর স্কুল বয়ের কাছ থেকে আমরা কিন্তু যে আলংকারিক যে স্পিচ, মানে গুছিয়ে কথা বলার যে ভঙ্গি, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। একটা ইম্যাচিওর স্কুল বয় সে কীভাবে গুছিয়ে সমস্ত কথা বলবে, এটা কিন্তু ভাবা যায় না। বা কোনো একটা ভাঙা বাদ্যযন্ত্র থেকে যে একটা সুইট কনসোর্ট আসবে, এটা আমরা কিন্তু ভাবতে পারি না। বা একজন যার কোনো একটা ডিফেক্ট আছে শরীরে, হয়তো সে অন্ধ, তার ব্লাইন্ডনেস আছে, ডামনেস আছে, সে বলতে পারে না, ডাফনেস আছে, হয়তো শুনতে পারে না, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একজনকে তো আমরা পারফেক্ট বিউটি বলতে পারি না যে তার বিউটিটা হচ্ছে পারফেক্ট বিউটি, কারণ তার মধ্যে তো একটা ডিফেক্ট রয়ে যাচ্ছে। সেই রকমই তিনি বলছেন যে মাই ফুলিশ, ব্রোকেন, ব্লেমিশড মিউজ সো সিংস, অ্যান্ড দিস টু মেন্ড, অ্যালাস, নো আর্ট ইজ এবল, কজ নেচার মেড ইট সো ইররিপেয়ারেবল। সেই রকমই তিনি বলছেন যে এই সমস্ত জিনিসগুলো যেমন আমরা এক্সপেক্ট করতে পারি না, সেরকমই আমার যে মিউজ, আমাকে যে প্রেরণা দেয়, সেই দেবী কিন্তু সে হচ্ছে বোকা, ফুলিশ, সে ব্রোকেন, সে ভাঙা, এবং সে ব্লেমিশড। ওকে, তো সে যখন কিছু বলবে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু রিপেয়ার করতে পারবো না,
কারণ আর্ট ক্যান ডু এভরিথিং বাট নো আর্ট হ্যাজ দ্য কোয়ালিটি টু রিপেয়ার ইট। মানে কোনো আর্টই কিন্তু তার যে মিউজ, যেটা ব্রোকেন, ফুলিশ, ব্লেমিশ, সেটাকে কিন্তু সেটাকে রিপেয়ার করতে পারবে না। কারণ কি, তার নেচারটাই হচ্ছে মানে খারাপ, নেচারটাই তার ডিফেক্ট আছে, নেচারে তার ডিফেক্ট আছে। তাহলে সেটা কিভাবে, নেচারটাই যখন তার ডিফেক্ট, তখন সেটা তো ইরিপেয়ারেবল না। তো সেটাকে কোনো আর্টই কিন্তু রিপেয়ার করতে পারবে না। ইন হার নেচার দেয়ার আর সো মেনি ডিফেক্ট হুইচ ইজ নট রিপেয়ারেবল। মানে তার নেচারে এত ডিফেক্ট আছে যে সেগুলো কিন্তু রিপেয়ার করা যাবে না কোনোভাবে, কোনো আর্টই কিন্তু সেগুলো রিপেয়ার করতে পারবে না। এবার এই স্ট্যান্জার প্রথম লাইনটাতে আমরা দেখছি যে ফ্রম স্কুল বয়েজ টাং নো রিটোরিক উই এক্সপেক্ট। এখানে কিন্তু তিনি বলেছেন যে স্কুল বয়ের টাং থেকে, কিন্তু এখানে কোনো গার্লের কিন্তু কথা তিনি বলেননি। মানে এইটার মধ্যেও কিন্তু এই যে পিউরিটান সমাজের একটা ছবি কিন্তু আমরা পাচ্ছি, যে সেই টাইমটাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েরা স্কুলে যেত না, তারা বাড়িতে থেকে আর কি মানে যা পড়াশোনা করার সেটা আর কি করতো। তো স্কুল বয়েজ বলেছে ওই জন্য, বাট গার্লদের কোনো কিন্তু কথা এখানে কিন্তু নেই। ওকে, nor can I, like that fluent sweet-tongued Greek, who list at first in future times, speak plain. By art he gladly found what he did seek, a full requital of his striving pain. Art can do much, but this maximum's most sear, a weak or wounded brain amidst no cure. এই স্ট্যান্ডাতেও কিন্তু আমরা ওই সেকেন্ড স্ট্যান্ডাতে যেরকম আমরা দেখেছিলাম যে পোয়েট বার্টাসের অ্যালিউশন এনেছেন, সেরকম এইখানেও কিন্তু তিনি একজনের অ্যালিউশন এনেছেন, সেটা হচ্ছে ডেমোস্থেনিসের অ্যালিউশন। তিনি বলছেন যে নর ক্যান আই, আমি কিন্তু পারবো না, লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক হু লিস্ট অ্যাট ফার্স্ট ইন ফিউচার টাইম স্পিক প্লেন্স। ওই যে অতটা ফ্লুয়েন্টভাবে, অতটা ভালোভাবে আমি কিন্তু কথা বলতে পারবো না, যে সুইট টাংড মানে খুব সুন্দরভাবে কথা বলতো একজন গ্রিক, তার নাম হচ্ছে ডেমোস্থেনিস। তিনি কিন্তু প্রথম দিকে আর কি তার কথাগুলো জড়িয়ে যেত, তিনি তোতলাতেন, বাট ফিউচার টাইমে পরবর্তীকালে কিন্তু তিনি সাধারণভাবে ভালোভাবে কথা বলতে পারতেন। তিনি এখানে পোয়েট বলছেন যে সি ক্যান নট বি অ্যাজ ফ্লুয়েন্ট অ্যাজ দ্য গ্রিক ডেমোস্থেনিস। মানে গ্রিক ডেমোস্থেনিস যেভাবে এতটা সুন্দরভাবে কথা বলতেন, সেভাবে কিন্তু তিনি পারবেন না। ডেমোস্থেনিস ইন হিজ চাইল্ডহুড he had a problem to talk properly, but with hard work he improved his speaking skills and became the famous orator of Greek. মানে ছোটোবেলাতে যখন ডেমোস্থেনিস কথা বলতেন, তখন তিনি ভালোভাবে কথা বলতে পারতেন না, প্রপারলি কথা বলতে পারতেন না, তার কথাগুলো জড়িয়ে যেত। এবার তিনি বারবার করে চেষ্টা করেন, হার্ড ওয়ার্ক করেন, বারবার করে তিনি চেষ্টা করে করে তিনি তার যে কথা বলার যে স্কিল, দক্ষতা, সেটাকে কিন্তু তিনি শুধরে নেন, এবং এত ভালোভাবে তিনি পরবর্তীকালে কথা বলতে পারতেন যে তিনি গ্রিকের কিন্তু একজন ফেমাস অরেটর হয়েছিলেন। এবারে বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক। এটা কিন্তু আর্টের দ্বারা, মানে বারবার প্র্যাকটিস করেছে, হার্ড ওয়ার্ক করেছে, যার ফলে কিন্তু তিনি মানে যেটা চাইছিল সেটা কিন্তু সে করতে পেরেছে। কিন্তু পোয়েট বলছে আমি যেটা চাই সেটা কিন্তু আমি করতে পারবো না। কারণ কি, এরপরে তিনি বলছেন যে এ ফুল রিকুইটাল অফ হিজ স্ট্রাইভিং পেন। মানে এই ডেমোস্থেনিস তিনি যে অতটা হার্ড ওয়ার্ক করেছিলেন, তার একটা ফুল রিকুইটাল মানে কম্পেনসেশন, সেটা কিন্তু তিনি পেয়েছেন। ওই হার্ড ওয়ার্ক করেছিলেন, অত পেন পেয়েছিলেন তিনি, সেই সমস্ত কিন্তু তার কিন্তু একটা ফুল রিকুইটাল তিনি পেয়ে গেছেন। আর্ট ক্যান ডু মাচ, বাট দিস ম্যাক্সিমামস মোস্ট সিওর, আ উইক আর উন্ডেড ব্রেন অ্যামিডস নো কিওর। তিনি বলছেন যে আর্ট ক্যান ডু মাচ, আর্ট ক্যান ডু এভরিথিং। আর্ট অনেক কিছু করতে পারে, আর্ট সমস্ত কিছুই করতে পারে, কিন্তু এইটাও কিন্তু ঠিক, it is also right or sure that if one's brain is weak or wounded and meditative, it cannot be better by art. মানে যদি এটাও কিন্তু শিওর যে যদি কারো ব্রেনটা উইক হয়, দুর্বল হয়, উন্ডেড হয়,
মানে যদি আনমেডিটেটিভ হয়, মানে যদি অমনোযোগী হয়, তাহলে কিন্তু তার ব্রেনটা কোনোভাবেই বা তার যে সে যেটা চায় সেটা কিন্তু কোনোভাবেই আর্টের দ্বারা সেটাকে ঠিক করা সম্ভব নয়, তার ব্রেনটাকে কিন্তু কিওর করা, ঠিক করা সম্ভব নয়। I am obnoxious to each carping tongue who says my hand a needle better fits. A poet's pen all scorn I should thus wrong, for such despite they cast on female wits. If what I do prove well, it would not advance. They will say it's stolen, or else it was by chance. I am obnoxious to each carping tongue. Each carping tongue মানে হচ্ছে ক্রিটিক্সরা, মানে যারা আর কি ক্রিটিসাইজ করে তাদেরকে বলছে, মেল ক্রিটিক্সরা। আর অবনক্সিয়াস মানে হচ্ছে হেট করা, ঘৃণা করা। তো পোয়েট এখানে বলছেন যে সি hates all of them, all the critics who criticize her, who says her that are not a pen but a needle fits her hand better. মানে তিনি সেই সমস্ত ক্রিটিক্সদের, সমস্ত মেল ক্রিটিক্সদের আর কি তিনি ঘৃণা করেন, যারা কিনা তাকে বলে যে একটা পেন নয় তোমার হাতে নিডল, মানে ওই সুতোই আর কি বেশি ভালো মানায়। মানে ওমেনদের যে রাইটিংটা করা উচিত নয়, কেবলমাত্র তাদের ঘরের কাজ করা, তাদের ওই সুতো দিয়ে সেলাই করা, ওইটাই যে তাদের কাজ হওয়া উচিত, এটা কিন্তু ওই পিউরিটান সমাজে যে মেল ক্রিটিক্সরা তারা কিন্তু মানত, তারা কিন্তু তাদেরকে বলতো, এবং তারা এইটা বলেই কিন্তু তাকে ক্রিটিসাইজ করতো, এবং তিনি সেই সমস্ত ক্রিটিক্সদের ঘৃণা করতেন যারা কিনা তাকে বলতো যে একটা পেনের থেকে একটা নিডল কিন্তু তার হাতে বেশি ফিট করে। প্রত্যেকটা ক্রিটিকই তাকে বলতো যে পোয়েটস পেন অল স্কর্ন আই শুড দাস রং, মানে সমস্ত ক্রিটিক্সরা তাকে বলতো যে যে পেনটা পোয়েটরা ইউজ করে লেখার জন্য সেটা কিন্তু সে খারাপ ইউজ করছে, রং ইউজ করছে, মানে তার লেখনীটা কিন্তু ভালো নয়। আর তাকে আর কি নিডল বেশি মানায়, নিডল নিয়ে তার কাজটা হওয়া উচিত সুতো দিয়ে সেলাই করা এবং ঘরকন্নার কাজগুলো করা, কিন্তু সে পেন দিয়ে লিখছে, পোয়েট্রি লিখছে, এটা সে রং ইউজ করছে, এটা কেবলমাত্র মেল পার্সনদেরই কিন্তু মানায়। ফর সাচ ডেসপাইট দে কাস্ট অন ফিমেল উইটস। এবং এই সমস্ত যে কথাগুলো, ডেসপাইট মানে হচ্ছে কটু কথা, এই যে বলছে যে তোমার হাতে পেন নয় নিডল বেশি ফিট করে, তুমি একটা পেনের রং ইউজ করছো, এইগুলো হচ্ছে কটু কথা। এই কটু কথাগুলো কিন্তু ফিমেল যে উইটস, ফিমেল ইন্টেলেক্ট, তার ওপর কিন্তু এই ক্রিটিক্সরা এই সমস্ত কথাগুলো চাপিয়ে দেয়। তারা বলে যে এই সমস্ত কিন্তু লেখা কিন্তু উইমেনদের কাজ নয়, এটা কেবলমাত্র মেলদেরই যেন আর কি এটাতে আর কি অধিকার আছে। ইফ হোয়াট আই ডু প্রুভ ওয়েল, এবার আমি যেটা করেছি, বা আমি যদি কোনো একটা ভালো পোয়েম লিখেও দিই, কিন্তু সেটা কিন্তু ইট উড নট অ্যাডভান্স, এটা কিন্তু তাদের কাছে মানে গ্রহণযোগ্য মনে হয় না। দে উইল সে ইটস স্টোলেন, তারা ভাবে যে এটা হয়তো চুরি করা হয়েছে, কোনো লেখা থেকে হয়তো সে কপি করে নিয়েছে, অথবা দেখো হয়তো বাই চান্স এটা লিখে ফেলেছে কোনোভাবে আর কি। মানে তার যে কোনো ভালো পোয়েম লিখেছে সেটা কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন তো পাওয়াই যায় না, উল্টে তাকে বলা হয় যে হয় সে এটা কোনো জায়গা থেকে কপি করেছে, চুরি করেছে, অথবা এটা হয়তো বাই চান্স সে লিখে ফেলেছে। এই স্ট্যান্ডাতে কিন্তু আমরা দেখছি যে সেই টাইমে যে যখন মেল ডমিনেট সোসাইটি ছিল, এখনও সোসাইটি আমাদের মেল ডমিনেট, বাট সেই টাইমটাতে যেখানে আর কি ওমেনদের সেরকম কোনো রাইটস ছিল না, সেই টাইমটাতে সে সেমলেসলি এই সমস্ত কথাগুলো কিন্তু মেল ক্রিটিক্সদের ওপর, মেল পার্সনদের ওপর কিন্তু বলতে পারছে। মানে তার কিন্তু সাহস আছে অনেকটাই যে এই সমস্ত কথা, এরকমভাবে কথাগুলো তিনি বলে দিচ্ছেন মেল ক্রিটিক্সদেরকে। ওকে, but sure the antique Greeks were far more mild, else of our sex, why feign they those nine? And poesy made Calliope's own child? So amongst the rest they placed the arts divine. But this weak knot they will full soon untie. The Greeks did not but play the fools and lie. But sure the antique Greeks were far more males. The poet here arguing that antique Greeks were so mild. They invented the 9 muses to women.
মানে তিনি বলছেন যে যে এনসিয়েন্ট গ্রিকরা ছিলেন, যে অ্যান্টিকিউ গ্রিকরা ছিলেন, প্রাচীন গ্রিকরা কিন্তু অনেক বেশি শান্ত ছিল, অনেক বেশি নিরীহ ছিল, ভদ্র ছিল এখনকার যে মেল পার্সনরা আছে তাদের থেকে। কারণ কি না, তারা যে 9 মিউজ, যে 9জন যে প্রেরণার দেবী আছেন তাদেরকে কিন্তু তারা তৈরি করেছিলেন, তারা কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং ওমেনদেরকেই কিন্তু 9 মিউজ বানিয়েছিলেন। মেল পার্সনকে তো 9 মিউজ বানানি, তারা কেবলমাত্র ফিমেল পার্সনদের বানিয়েছিলেন। Actually, the Greeks are great because they knew how to respect women. মানে তারা কিন্তু গ্রেট, তারা এই যুগের যে মেল পার্সন তাদের থেকে কিন্তু অনেকটাই গ্রেট, কারণ তারা জানে যে কীভাবে ওমেনদের রেসপেক্ট করতে হয়। এখানে তো যে ক্রিটিক্সরা আছে, যে মেল পার্সনরা আছে, তারা তো অলওয়েজ চায় যে ওমেনদের সাপ্রেস করে রাখতে, তারা তো সেরকমভাবে রেসপেক্ট করে না ওমেনদের। এলস অফ আওয়ার সেক্স ওয়াই ফেইন দে দোজ 9, মানে তারা কেন আমাদের সেক্স থেকে, মানে আমাদের যে আমরা ওমেন, আমাদেরকেই কেন, ওমেনদেরকেই কেন 9 মিউজ বানিয়েছিল, কেন তারা গ্রিকরা বানায় 9 মিউজ কেবলমাত্র ওমেনদেরকে? কারণ কি তারা ওমেনদেরকে রেসপেক্ট করে, ওই জন্যই। অ্যান্ড পোয়েসি মেড ক্যালিওপিস ওন চাইল্ড, ওই যে 9 মিউজ তার মধ্যে একজন হচ্ছে ক্যালিওপি, তাকে অ্যাকচুয়ালি পোয়েট্রির দেবী বলা হয়, ধরা হয়। তো পোয়েজি মানে পোয়েট্রিকে কেন তারা ক্যালিওপির ওন চাইল্ড, নিজের চাইল্ড হিসেবে বানিয়েছিল, কেন তারা বানিয়েছিল? যে ক্যালিওপি তাকে অ্যাকচুয়ালি পোয়েট্রির দেবী বানানো হয়, এটা আমি বললাম। তো যখন কোনো পোয়েট্রি লেখে তখন কিন্তু তারা এই ক্যালিওপিকে কিন্তু সে ইনভোকেশন করে। সো মঙ্গেস্ট মানে হচ্ছে অ্যামংগেস্ট দ্য রেস্ট দে প্লেসড দ্য আর্টস ডিভাইন, এবং বাকি যে 8জন মিউজ আছেন, ক্যালিওপি তো পোয়েট্রির মিউজ বলা হলো, এবার বাকি যে 8জন আছেন তারা কিন্তু আলাদা আলাদা যে আর্ট আছে সেই আর্টগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউট করেন। মানে যে কোনো সাকসেসফুল পোয়েটের পেছনেই কিন্তু এই সমস্ত মিউজদের রোল থাকে। মানে কি, যে কোনো মেল পোয়েট হোক বা ফিমেল পোয়েট হোক, যে কোনো পোয়েটের সাকসেস হওয়ার পেছনেই কিন্তু এই যে মিউজ 9 মিউজ ওমেন যারা, তাদের কিন্তু একটা রোল থাকে। কোনো ভালো পোয়েট্রি কেউ লিখেছে বা কোনো ভালো নোভেল লিখেছে বা কোনো ভালো স্টোরি লিখেছে, তার পেছনে কিন্তু এই মিউজদের অবদান একটা থাকে, একটা রোল থাকে। তাছাড়া কিন্তু সবাই কিন্তু ভালো লেখা লিখতে পারে না, ভালো পোয়েট্রি লিখতে পারে না। বাট দিস উইক নট they will full soon untie. The Greeks did not but play the fools and lie. কিন্তু এই যে উইক নট মানে যে পোয়েট যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন যে গ্রিকরা অনেকটা মিল্ড, অনেক ভদ্র, তারা অনেক ইনোসেন্ট এবং তারা রেসপেক্ট করতে জানে ওমেনদের, অনেকটা গ্রেট তারা, এই যে নটটা দিচ্ছেন, এই যে নট মানে হচ্ছে গিট যেটাকে, সেটা এই যে এক্সপ্লেনেশনটা তিনি দিচ্ছেন, রিজনটা তিনি দিচ্ছেন, এটা কিন্তু খুব উইক। এবং যে ক্রিটিক্সরা আছে তারা কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি কিন্তু খুলে ফেলবে এবং এটাকে মিথ্যা বলবে, মিথ্যা বলে প্রুভ করে দেবে। কারণ কি না, তারা বলবে যে দ্য গ্রিক্স ডিড নট বাট প্লে দ্য ফুলস অ্যান্ড লাই। তারা বলবে যে গ্রিক্স যারা, তারা কিছুই করেনি, তারা কেবলমাত্র সবাইকে বোকা বানায় এবং তারা মিথ্যা কথা বলে, এটাই ক্রিটিক্সরা বলবে। এবং এই যে তিনি রিজন দেখিয়েছেন যে গ্রিকরা অনেকটা গ্রেট, এটা কিন্তু তারা মিথ্যা বলে প্রমাণিত করবে। Let Greeks be Greeks and women what they are. Men have precedency and still excel. It is but vain unjustly to wage war. Men can do best and women know it well. Preeminence in all and each in yours, yet grant some small acknowledgement of ours. The poet writes this stanza in a satirical style. মানে এই স্ট্যান্জাটা তিনি একটা ব্যঙ্গাত্মক স্টাইল নিয়ে কিন্তু লিখেছেন, পুরোটাতেই তিনি কিন্তু ব্যঙ্গ করেছেন মেল পার্সনদের। Let Greeks be Greeks and women what they are. Men have precedency and still excel. The poet says that let the Greeks do what they want and also the women what they want to do. She said that in this society, it is a male dominant society, male persons had all advantages and they have precedency, though still they are excelling. মানে কি, পোয়েট বলছেন যে
গ্রিকরা যা করতে চায় গ্রিকদেরকে করতে দাও, ওমেনরা যা করতে চায় ওমেনদেরকে করতে দাও। মানে গ্রিকরা যদি চায় যে 9 মিউজকে তারা ওমেনদেরকে 9 মিউজ বানাবে, তো বানাতে দাও। তারা যদি রেসপেক্ট করতে তারা রেসপেক্ট করতে দাও, ওমেনরা যা চায় ওমেনদেরকে করতে দাও। বাট কিন্তু এইটা যে সোসাইটিতে আমরা আছি সেটা তো মেল ডমিনেট সোসাইটি, পুরুষতান্ত্রিক সোসাইটি এটা। কিন্তু এতে কিন্তু পুরুষরা সবসময়ই সমস্ত অ্যাডভান্টেজ পায়, সমস্ত সুযোগ সুবিধা পায় এবং তারাই এগিয়ে আছে। কিন্তু তারপরেও তারা মানে অগ্রভাগে থাকে। মানে কি, তারা তো এগিয়ে আছে কিন্তু তাও তো তারা কিছু অ্যাকনোলেজমেন্ট দিতে পারে বা ওমেনদেরকে একটু রাইটস দিতে পারে, কিন্তু তারা সেটা কিন্তু করে না। তারা কি করে, তারা এগিয়ে তো আছেই, তাও তারা আগেই থাকে। ইট ইজ বাট ভেইন আনজাস্টলি টু ওয়েগ ওয়ার। এটা একদম ভেইন মানে হচ্ছে মিনিংলেস। মানে ইট ইজ নট প্রপার অর ইট ইজ মিনিংলেস ফর ওমেন টু স্টার্ট এ ওয়ার এগেনস্ট মেন। মানে পুরুষদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা বা একটা তর্ক উপস্থিত করা একটা ওমেনের পক্ষে কিন্তু উচিত নয়, বা এটা একটা মিনিংলেস, এটা কোনো মানে হয় না, এটা করা উচিত নয়। Men can do best and women know it well, preeminence in all and each in yours. She said that male persons have the superiority, they are best, they have the superiority and they are superior person. All women knew it well. Men have superiority in all work, in each work in compared to women. মানে তিনি বলছেন যে মেল পার্সনদের সুপিরিয়রিটি আছে, তারা তাদের যে স্টেটাসটা সেটা কিন্তু ওমেনদের থেকে হাই আছে, তারা ওমেনদের থেকে যে কোনো কাজে কিন্তু তারা এগিয়ে আছে, তারা কিন্তু বেস্ট। ওকে, ইয়েট গ্র্যান্ড সাম স্মল অ্যাকনোলেজমেন্ট অফ আওয়ার্স, কিন্তু স্টিল সি জাস্ট রিকোয়েস্টিং দ্য মেল পার্সনস দ্যাট গিভ আ ভেরি লিটল অ্যাকনোলেজমেন্ট অফ আওয়ার্স। কিন্তু আমাদেরকে একটু তো অ্যাকনোলেজমেন্ট দাও আমাদের, যে আমরা এতটাও তো সুপিরিয়র নই, ইনফিরিয়র নই, আমাদেরকে একটু তো অ্যাকনোলেজমেন্ট দাও। এখানে কিন্তু পুরোটাই যে পোয়েট যেটা বলেছে কিন্তু স্যাটারিক্যালি বলেছে যে মেল পার্সন আর বেস্ট, ওমেন নিউ ইট ওয়েল। হ্যাঁ, মেল পার্সনের সমস্ত কাজেই মেল পার্সনরা এগিয়ে আছে, এ কিন্তু স্যাটারিক্যালি তিনি বলছেন, ব্যঙ্গ করে বলছেন যে হ্যাঁ মেল পার্সনদের এইখানটার বলার কারণ বা এই স্ট্যান্ডাটা লেখার অনেকে মনে করেন যে হয়তো তিনি একজন পিউরিটান ওমেন ছিলেন, তো সেই টাইমে তার ফ্যামিলি থেকে সাপোর্টের কারণেই সে লিখতে পারছেন অবভিয়াসলি। এবার এই স্ট্যান্ডাটা তিনি তার যে হাজব্যান্ড, তার ফাদার, তাদেরকে খুশি করার জন্য তিনি এই স্ট্যান্ডাটা লিখেছেন। কিন্তু এটা কিন্তু স্যাটারিক্যালি লিখেছেন, ব্যঙ্গভাবে লিখেছেন। ভালোভাবে পড়লে বোঝা যায় যে তিনি এটাতে কিন্তু মেল পার্সনদের ব্যঙ্গ করেছেন। তিনি বলছেন যে মেল পার্সনদের অগ্রাধিকার আছে, তারপরেও তারা এগিয়ে যেতে চায়। এটা তো একটা স্যাটারিক্যাল ম্যানারে তিনি বলেছেন। ওকে, অ্যান্ড ও হাই ফ্লোন quills that soared the skies, and ever with your prey still catch your praise. If ever you deign those lowly lines, your eyes give time or parsley red. I ask no base. This mean and unrefined ore of mine will make you গ্লিস্টারিং গোল্ড বাট মোর টু শাইন। কুইলস মানে হচ্ছে ফেদার্স, মানে এখানে বার্ডদের কথা বলা আছে। বার্ডস অলওয়েজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য হাই স্কাই, অ্যান্ড whenever they see their prey they immediately catch it. মানে পাখিরা সবসময় আকাশে ওড়ে এবং অনেক আকাশের অনেক উঁচুতে ওড়ে, এবং যখনই তারা আর কি কোনো শিকার দেখতে পায় তাদের, তখনই তারা ইমিডিয়েটলি কিন্তু দ্রুত সেটাকে ধরে নেয়। মানে এখানে যে ফ্যালকন, যেটা আমরা ক্রো টেস্টামেন্টে পড়েছিলাম, সেই ফ্যালকন বার্ডকে আমেরিকাতে অনেকটা মানা হয়, তাদেরকে আর কি, ওই বার্ডটাকে। তো ওই বার্ডটা যখন অনেক উঁচুতে ওড়ে আকাশে এবং যখন কোনো প্রে বা কোনো শিকার দেখতে পায় তার, দ্রুত যেয়ে সেটাকে আর কি ক্যাচ করে। তো সেই রকমই বলছে যে লাইক দ্যাট বার্ডস দ্য হাই ইমাজিনেটিভ পোয়েটস আর অলসো ফ্লাইং অ্যাবভ দ্য স্কাইজ। দ্য পোয়েটস আর অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড দেয়ার রিডার্স অ্যান্ড দে আর ট্রাইং টু গেট প্রেজ ফ্রম দেম। এবং যে হাই ইমাজিনেটিভ যে পোয়েটগুলো আছে, যাদের ইমাজিনেশনটা অনেকটা হাই, তারাও যেন আকাশের
অনেক উঁচুতে উঠছে আর কি, তারা ইমাজিনেশনে উঠছে অনেক উঁচুতে, এবং তারা সবসময় চেষ্টা করে যে তাদের যে রিডার তাদেরকে আর কি ক্যাচ করার, মানে তাদের যে রিডার তাদেরকে খোঁজার এবং তাদের কাছ থেকে যাতে প্রশংসা নিতে পারে সেটার কিন্তু চেষ্টা তারা সবসময় করে। If ever you deign those lowly lines, your eyes give dime or parsley red, I ask no base. Deign মানে হচ্ছে টু ডু সামথিং বিলো হিজ ডিগনিটি, মানে আমার যে যোগ্যতা বা কারো যা যোগ্যতা তার থেকে নিচু কোনো কাজ যদি করে সেটাকে আর কি বলছে। মানে এখানে পোয়েট বলছে যে ইফ the male poets have mercy or deign, they are requested to read her mean and lowly lines or poems. She does not want a symbol of victory, the bay leaves, but they are requested to give dime or parsley leaves. Okay, মানে যে পোয়েট তিনি বলছেন যে মেল পোয়েট যারা আছে তাদের যদি কোনো দিন কোনো মার্সি হয়, কোনো যদি কাইন্ডনেস হয় তাদের, বা তাদের যদি ডেইন হয়, তাহলে তাদেরকে পোয়েট রিকোয়েস্ট করছেন যাতে তার যে লোলি লাইন্স, যে ইনফিরিয়ার পোয়েট্রি যেগুলো আছে, পোয়েমগুলো আছে, সেগুলোকে যাতে তারা পড়ে, এবং সেই পোয়েমগুলো পড়ার পর তাকে কিন্তু একটা যে ভিক্টরি সিম্বল, যে বে লিভস, মানে একটা ভিক্টরির একটা সিম্বল দেওয়া হতো আগে, সেটা সে চায় না। সে কি চায়, সে মেল পোয়েটদের রিকোয়েস্ট করছে যে তাকে যেন ডাইম অর পার্সলে লিভস, মানে এই দুটো আর কি রান্নাতে আর কি কাজে লাগে, সেই জিনিস দুটো তাকে দিতে আর কি সে রিকোয়েস্ট করছে। মানে অ্যাজ সি ওয়াজ আ ওমেন, so she does not want the victory, the symbol of victory, the bay leaves, but she wants that she told that they can give dime or parsley leaves to her. Okay, this mean and unrefined ore of mine will make your glistering gold but more to shine. এখানে পোয়েট বলছে যে the poet says that her poems are of low standard, unpolished, unrefined, like raw materials, but male poets writings are glistering gold. So if they read her poem in compare to her poems, their poems will shine more. মানে পোয়েট বলছে যে তার যে পোয়েমগুলো, তার যে লাইনগুলো, কবিতাগুলো, সেগুলো কিন্তু খুব লো স্ট্যান্ডার্ড, এবং সেগুলো আনপলিশড, আনরিফাইন্ড, মানে সেগুলো ভালো নয়, অবস্কিওর, এবং সেই যেমন কাঁচা মাল হয়, র মেটেরিয়াল, সেই রকম আর কি। কিন্তু মেল পোয়েটদের যে রাইটিংগুলো, যে পোয়েট্রিগুলো বা অন্য রাইটিংগুলো, সেগুলো কিন্তু গ্লিস্টারিং গোল্ড, সেগুলো গোল্ডের মতো চকচক করছে। সুতরাং যদি তারা আর কি পোয়েমগুলো, মানে অ্যান ব্র্যাডস্ট্রিটের যদি পোয়েমগুলো তারা পড়ে, মেল পোয়েটরা পড়ে, তাহলে অ্যান ব্র্যাডস্ট্রিটের পোয়েমের তুলনায় তাদের পোয়েমগুলো, মেল পোয়েটদের যে পোয়েমগুলো, সেগুলো কিন্তু আরও বেশি সাইন করবে। মানে তার তুলনায় যে মেল পোয়েটদের যে রাইটিংগুলো, সেগুলো যে বেশি ভালো, সেগুলো কিন্তু তুলনা করলে তবেই তো বোঝা যাবে যে কোনটা বেশি ভালো, তার থেকে যে তাদেরটা বেশি ভালো, তাদের লেখাটা বেশি সাইন করবে, এটা এখানে পোয়েট বলেছে। এই পুরো পোয়েমটাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে ওমেনদের যে রাইট সেটাকে প্রিসিডিং করছেন, এবং ওমেনদের যে রাইট সেটা যাতে অ্যাকনলেজমেন্ট পাওয়া যায় সেটার জন্য বলছেন, এবং তিনি স্যাটারিক্যাল ম্যানারে যে মেল পারসনস আছে তাদেরকে আর কি তিনি ক্রিটিসাইজ করছেন, এবং কিন্তু স্যাটারিক্যাল ম্যানারে বলছেন। কিন্তু এখানে তিনি যে তাদের ব্যঙ্গ করছেন, এত কিছু বলছেন, সে কিন্তু সব কিছুই বলছেন মডেস্টলি, মানে বিনয়ভাবে কিন্তু বলছেন, তিনি কিন্তু বাজেভাবে কিছু বলছেন না, তিনি কিন্তু ভদ্র নম্রভাবে সমস্ত কিছু বলছেন। ওকে, সো হোল পোয়েমটা ফিনিশ হলো। এবার যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল ইংলিশ লিটারেচার উইথ আরজি এটাকে সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই।